আপনাদের কাছে কিছু নেই। দুপুরবেলা 1:45 নাগাদ ঘটনা ঘটেছে। এখনকার পর্যন্ত লেটেস্ট আপডেট যেটা, সেটা 4 জনের মৃত্যু এবং বহু মানুষ আহত। প্রায় 20 জনের মতো হাসপাতালে বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার পর বেহেরা ব্রাদার্স নামক একটি সংস্থা, তাদেরকে তিনি কাঠগড়ায় তুলেছেন। তাদের সম্পর্কে আরও বিস্তারিত বলবেন উনি। কিন্তু আবারও এই পুরো ঘটনায় যেভাবে হুড়মুড় করে সব ভেঙে পড়ল এবং যে বিপর্যয় দেখা গেল, এই বিপর্যয়ে আবারও পোর্ট এলাকার তোলাবাজি, পোর্ট এলাকার কালোবাজারি, পোর্ট এলাকার দাদাগিরি, এটা আবার সামনে আসছে এবং তার মূল অভিযোগ উঠছে আনোয়ার খান, ওই এলাকার যিনি কাউন্সিলর, ফিরাদ হাকিমের মিউনিসিপ্যালিটি, আসগার আলী, এরকম একাধিক নাম উঠে আসছে। তৃণমূল জমানায় যেভাবে তোলা তুলে কাটমানি নিয়ে যেভাবে বেআইনি নির্মাণকে প্রমোট করা হয়েছে বিভিন্ন জায়গায়, আইনি বৈধতা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, বা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রমোটাররা কাজ করেছেন, বিভিন্ন স্বার্থ সিদ্ধি করেছেন তারা সরকারি আধিকারিকদের এবং রাজনৈতিক নেতাদের। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলো। আপনাদের মনে থাকবে যে বড়বাজারে ব্রিজ ভেঙে পড়া, পোস্তার ব্রিজ ভেঙে পড়ার কথা, কলকাতার একাধিক কনস্ট্রাকশন এইভাবে ভেঙে পড়েছে এবং এমন একটা কন্ডিশনের মধ্যে, এমন একটা নির্মাণ দাঁড়িয়ে রয়েছে যেখানে সমূহ বিপদ, যে কোনো সময় বিপত্তি আসতে পারে। তো আসুন, যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতিক্রিয়া আমি প্রথম আপনাদেরকে শোনাতে চাইব আজকে। তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের সমব্যথী আমি বলবো না, সমব্যথী হতে পারে না মানুষ সেইভাবে, কিন্তু যে সিস্টেমেটিক ফেলিয়ারের জন্য এই ঘটনা ঘটেছে সেটাকে খুঁজে বার করা এবং যাতে ফার্দার আর এর রিপিটেশন না হয় সেদিকে প্রশাসন কতটা ইতিবাচক দৃষ্টি দেবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সঙ্গে এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে, তাহলে নিশ্চয়ই কোনো কনস্ট্রাকটিভ ফল্ট আছে, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসুন, পরিবারের তরফে কে কি বলেছে একবার শোনাই আপনাদের। घारे घारे जल्दी घारे घारे रवि আসুন আপনাদেরকে পরিচয় করে দিই যারা আজকের আমাদের অনুষ্ঠানে আলোচনায় আমরা থাকব এবং এরপর এক এক করে আমি এই যে অভিযোগগুলো এসছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, আমি আপনাকে স্বাগত জানাই। নীলাঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র, স্বাগত জানাই নীলাঞ্জনকে। জাতীয় কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, শক্তিদাকে স্বাগত জানাই। অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন, ঝন্টুদাকেও স্বাগত জানাই। প্রদীপ্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তদাকেও স্বাগত জানাবো। বিপর্যয় মোকাবিলার বিষয়টি উনি বলবেন। আমি যেটা শুরু করব নীলাঞ্জনকে দিয়ে। নীলাঞ্জন, আমি আপনার কাছে আসবার আগে আমি একটু অভিযোগগুলো শোনাই যে স্থানীয় যুবকেরা বা স্থানীয় মানুষেরা কি অভিযোগ করছেন, তাহলে এর অভিযোগের উত্তর দিতে আপনার সুবিধা হবে। আসুন একের পর এক অভিযোগগুলো দুই একটা আমরা শোনাই, তারপর নীলাঞ্জন বলবেন। একটা বলে দিচ্ছি, এটা কন্টিনিউ কমপ্লেন করা ছিল বেরান্ড কোম্পানি। কলকাতা পোর্ট ট্রাস্টকে বলা হয়েছিল 80 নম্বর ওয়ার্ডে 2015 থেকে 2024 অবধি 2টা স্যাংশন হয়েছে গোডাউন কমার্শিয়াল, বাকি টোটাল নতুন গোডাউন যত হয়েছে সব ইলিগাল গোডাউন হয়েছে। এটার কি কোনো আইনি পারমিট ছিল না, কিছু ছিল না। আমরা একটা পোর্টকে দিয়েছিলাম, পোর্টের অফিসার সঙ্গে কথা বলেছিলাম, এটা আপনি অডিও শুনুনটা। না আমি বলছি এখানে কি অডিওটা শুনুন আগে।
পোর্ট অফিসারকে বলছি এটা ইলিগাল ইন্টিমেশন দেওয়া হচ্ছে, তারপরে এটা আমাদের কলকাতা পোর্টের সরফরাজ আহমদ যে কলকাতা ডক লেবার বোর্ডের ইউনিয়নের সেক্রেটারি আছে, তিনি বলছেন আমাদের ইন্টিমেশন দেওয়া আছে, তারপরে এখানে কাজ কেন হচ্ছে? আর যে এখানকার এখন উইনিং ক্যান্ডিডেট আছে টিএমসির ববি হাকিম, যার সবাই এখানে গার্জেন ওকে বলা হয়, উনি এখনো পর্যন্ত আসেনি কেন? এটা আমরা বুঝতে চাই। এখানে পোর্ট তো জিতেছে, কেন আসেনি ও? ওকে কিসের ভয়? ওকে ডিম ছড়ে পাবলিক মারবে এখানে, ওর ভয় কিসের ভয় ওকে? শুধু টাকা, দেখুন আনোয়ার এখানে খান আছে, আমাদের শুধু ইন্ডিয়ান টাকা ছাড়া কোনো কথা নেই। করছে ইন্ডিয়ান আর্মি, এক নম্বরে হারামি আছে আমাদের ফালতু ফালতু ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে, কি হবে তাহলে? আনোয়ার খান টিএমসি, হ্যাঁ সরকারি জায়গা নেই, পোর্টের জায়গা ছিল, লিজ নিয়ে ম্যাটেরিয়াল মানে তৈরি হচ্ছিল, প্রাইভেট গোডাউন হচ্ছে, চাপাতি গোডাউন। এরকমই 5 সাল 10 সাল খালি মানে টাকা খায় আর কিছু জানে না ও। এখানে পুরো দুর্নীতি, মানে পুরো দুর্নীতি, কিছু কাজ করতে গেলে দুর্নীতি ছাড়া কিছু নেই। এই নির্মাণ প্রায় 1 বছর থেকে চলছে। আপনি গিয়ে যে ঢালাই আছে, ঢালাইটা দেখে নিন, ঢালাইটাও কাঁচা আছে, দেখতেই বুঝতে পারে একদম মানে নোংরা বিচ্ছিন্নভাবে। তাই জন্য এই রাগ আছে যে এখানকার বাসিন্দাগুলো সব কাউন্সিলরকে তাড়িয়েছে, কাউন্সিলরকে তাড়িয়েছি এখান দিয়ে। ওকে ভালোভাবে কেলানো উচিত ছিল, কেন কিন্তু কেউ যে বেঁচে টাকা গেছে। খেয়েছে, ডিম থেকে না তৃণমূল জুতো থেকে রাজে। মারার দরকার, টাকা কে টাকা হয়েছে? অনেক। আর এখানে যে জিতা যে চাপা আছে তাও কন্ট্রাক্টর আছে এর ভিতরে। তোলামূল সরকারের ববি হাকিমের পাঠ, ববি হাকিমকে এখন মানুষ পাচ্ছে না, তাহলে এখন যাকে সামনে পাবে মানুষ তাকেই আঁকড়ে ধরবে। এখন ববি হাকিমের মতন আমার উচ্চ নেতৃত্ব আছে, তারা বিচার করবে, তার বিচার যোগ্যতায় আমি যাই। ফিরহাদ হাকিম এলাকায় এমএলএ আছে, ফিরহাদ হাকিম এলাকার এমএলএ আছে, উনি কোথায় আছেন? ফিরহাদ হাকিম কোথায় আছেন? উনি এখন উইনিং ক্যান্ডিডেট, উনি তৃণমূল কংগ্রেসের উইনিং ক্যান্ডিডেট। ফিরহাদ হাকিম কোথায় আছেন? ওনার ছত্রে ছায়াতে পুরো কাজ হয়েছে, ওর নিগরানিতে, ওর পুরো প্ল্যান আছে এইসব। এই যে আর এই 80 নম্বর ওয়ার্ড যে আনোয়ার খান, ও বাবা অত বড় নিজেকে এমএলএ প্রধানমন্ত্রী দিয়ে অনেক বড় নিজেকে বোঝেন, ওর পুরো এখানে পুরো ওকে কেস খাওয়ানো উচিত। আচ্ছা, আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছিলাম। আমার প্রতিনিধি এখন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রেশমির কাছে ছোট্ট। আচ্ছা, আমি নীলাঞ্জনের কাছে চলে আসি। নীলাঞ্জন, ববি হাকিমের বিরুদ্ধে অভিযোগ, আনোয়ার খান যে কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ, মানে দুর্নীতি কোন লেভেলে যেতে পারে? একজন বলছেন যে এখানে 2টো গোডাউন হয়েছে, যে 2টো লিগাল আর বাদবাকি সমস্ত ইললিগাল। মানে মাঝে মধ্যে এই মানে দুর্নীতি বা এই কালোবাজারি বা যেটা মানে হয়েছে আর কি, সেটা না মাঝে মধ্যে মাথার উপরে চলে যায়। এই ভয়াবহ জায়গাটা নিয়ন্ত্রণ করা তো সম্ভব ছিলই না। আজকে কিভাবে দায়, মানে এটা তো অবশ্যই আমার মনে হয় দায় তৃণমূল কংগ্রেস। আমি জানি না কে স্বীকার করবে এটা আলটিমেটলি। আজকে তো ববি হাকিম যাননি, তিনি একবার এক মুহূর্তে এক অংশের ছবি দেখলাম, উনি মনে হয় SSKM হাসপাতালে গিয়েছিলেন। ঘটনাস্থলে উনি যাওয়ার মানে প্রয়োজন মনে করেননি বা সাহস পাননি। দেখুন, আজকে যেই অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা আজকে ঘটেছে, তার জন্য প্রথমেই যে সমস্ত মানুষ যারা মারা গেছেন এবং যারা আহত, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আমার এবং আমার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথম কথা। দ্বিতীয় কথা আসছি যে দায় দোষারোপ এই ব্যাপারগুলো, এগুলো তো অবশ্যই একটা প্রপার তদন্ত যাতে হয় এবং সেটা একদম একটা নিরপেক্ষ তদন্ত যেন হয়, সেটা আমরা চাইব। কেন আমি এই কথাটা বললাম নিরপেক্ষ তদন্ত চাই? কারণ এই যে মানুষগুলো যারা টাকা খেয়েছে, যারা ভুলভাল লাইসেন্স দিয়েছে, এই যে এই মানুষগুলো, এরা সবাই আজকে দেখছি তারা এতদিন তৃণমূল কংগ্রেসে ছিল, মানুষ তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছে, কিন্তু এখন এই মানুষগুলো যাচ্ছে একটা বেশ একটা কুশন, একটা বালিশ, সেটা দিয়ে ঘিরে থাকতে। সেই মানুষগুলো, তাদের উপরে আজকে মানুষের ক্ষোভটা যে বেরিয়ে আসছে, এবং এই মানুষগুলোর জন্য তৃণমূল কংগ্রেস আজকে হেরেছে। না, এই মানুষগুলো, নীলাঞ্জন ফিরহাদ হাকিম তো জিতেছে।
না না, ফিরহাদ হাকিম জিতেছেন, কিন্তু আমি বলছি এই মানুষগুলোর জন্য তৃণমূল কংগ্রেস হেরেছে, আমি এটা মানে বলতে চাই। এদের জন্য তৃণমূল কংগ্রেস হেরেছে আর মমতা ব্যানার্জির জন্য না, না, মমতা ব্যানার্জি এখানে কি করে নিজেই উনি ফিচার হেরে হচ্ছে আমি গেছেন। জানি না। মমতা ব্যানার্জি নিশ্চয়ই, মমতা মমতা ব্যানার্জি একটা ব্যানার্জি- দোষ তো নিশ্চয়ই তোমরা আমি একটা এই জিনিস দোষটা ভুলে স্বীকার যাচ্ছ করব আজকে, যে এই নীলাঞ্জন। ধরনের মানুষজন, না, নীলাঞ্জন, আজকে এই তোমরা ধরনের ভুলে corrupt যাচ্ছ নীলাঞ্জন একটা জিনিস ভুলে যাচ্ছ, তোমরা তো বলতে যে দলে একটাই পোস্ট, মমতা ব্যানার্জি বলতেন আমাকে দেখে ভোট দিন। না না, একটাই নিশ্চয়ই যতদিন ওই জন্য তো মমতা ব্যানার্জিকে দেখেই তো ফিরহাদ হাকিম ভোটটা পেয়েছে, সেটা তো নিশ্চয়ই। না। কিন্তু এই যে ল্যাম্প পোস্ট, আচ্ছা, এই নীলাঞ্জন, ল্যাম্প পোস্ট গুলো তো আজকে মানে আমাদের সদর দপ্তরে নীলাঞ্জন, আগুন এই জ্বালিয়েছে এই দায় ল্যাম্প গত পোস্টগুলো। তৃণমূল সরকার নেবে না, এটা বলতে আজকে তুমি না না, এ- প্রথম কথা গত না, গত আমি সরকারের আসছি, কথা আমি আমি এইটাকে আসছি অন্য এই মুহূর্তে। না না, আমি একটু শেষ করে নি যে যেই মানুষগুলো আজকে দুর্নীতিগ্রস্ত তারাই আজকে অন্যত্র যাচ্ছে, সেই কারণে না, না, আমি অন্যত্র বলছি, যাচ্ছে বলে কি তাদের অন্যত্র বিরুদ্ধে মামলা যাচ্ছে মোকদ্দমা হবে না? না না, হচ্ছে কে কোথায় আমরা বলেছে তো তোমায়? দেখছি না, আমরা তো এখনো অবধি দেখিনি। কালকেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন না, যে আপনারা মুখ্যমন্ত্রী অভিযোগ বলছেন দিন, অনেক কিছু। আপনারা আরে অভিযোগ দিন। আমরা কেন দেব? কুণাল- আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কুণাল- সরকারে আছেন। আরে বাবা, লিখিত মাননীয় অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে রিকোয়েস্ট করছি আপনার আমলে, আপনার আচ্ছা, এই আমলে মুহূর্তে আমি একটু 1.5 মাস রেশমির হয়ে কাছে, যে গেছে, আমাদের প্রতিনিধি 1.5 মাস হয়ে গেছে আপনার ঘটনাস্থল আমলে এই থেকে ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, রয়েছেন। তদন্ত আপনি করবেন। রেশমি, এই মুহূর্তের কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, একবার দেখাও আমাদের। একদম দেখো, আমরা ঘটনার যে স্থল অর্থাৎ যেখানে নির্মীয়মান গোডাউনটি ভেঙে পড়েছে তার পাশেরই একটি বিল্ডিংয়ে আমরা রয়েছি এবং সরাসরি সেই ছবি তোমাকে আমি ইতিমধ্যে দেখাবো। এবং নির্মীয়মান যেই গোডাউনটি ছিল সেটি মধ্যে এখনও 15 থেকে 16 জন শ্রমিক চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে এবং আলো জ্বালিয়ে রাতের বেলাও উদ্ধার কাজ করার হচ্ছে এনডিআরএফ এর টিম এবং ভারতীয় সেনাবাহিনী, পাশাপাশি ডিএমজি অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কার্য চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেই ছবি দেখেছি, স্নিফার ডগ দিয়েও কিন্তু তল্লাশি করা হচ্ছিল যাতে কোনো রকম যদি কোনো শ্রমিক আটকে থাকেন জীবিত বা মৃত অবস্থায় তাদেরকে যাতে খুঁজে পাওয়া যায়। ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে যে নির্মীয়মান অংশটি ভেঙে পড়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। সেখান থেকে গ্যাস কাটার দিয়ে বিভিন্ন অংশে সেই নির্মীয়মান অংশ ভেঙে যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যে 15 থেকে 16 জন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা চলছে। অপরদিকে না, আমাকে একটা জিনিস রেশমি বলো, যেটা চাপা পড়ে আছে যে অংশটা, সেটাকে হাইড্রোলিক ক্রেন দিয়ে বা জেসিবি দিয়ে ওটাকে কি সরানো সম্ভব? আজকে রাত্রেই কি সেটা সম্ভব হবে, বা মানে কতক্ষণ সময় লাগতে পারে আর কি? দেখো, ইতিমধ্যে জেসিবি যে মেশিন নিয়ে আসা হয়েছে, অত্যাধুনিক গ্যাস কাটার হাইড্রোলিক যে মেশিন তা আনা হয়েছে এবং বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম যা এনডিআরএফ এ বিভিন্ন উদ্ধার কার্যে ব্যবহৃত করে তা আনা হয়েছে। প্রায় 3-3টিরও বেশি জেসিবি মেশিন আনা হয়েছে। তবে ইতিমধ্যে যেহেতু জায়গাটা খুব স্পর্শকাতর হয়ে রয়েছে, যে ভেতরে শ্রমিকরা রয়েছে, তার জন্য কিন্তু সব জায়গায় জেসিবি দিয়ে এই জায়গাটির অংশ খোঁড়া সম্ভব নয়। সেখানে যেখানে কোনো শ্রমিক যদি আটকে থাকেন সেক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে সেই অংশটি অর্থাৎ নির্মীয়মান যে ভেঙে পড়া অংশটি কেটে তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু এখানে অনেক শ্রমিক, এখনো 15 থেকে 16 জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। তারা কি বেঁচে, রেশমি যারা আটকে আছেন তারা কি বেঁচে আছেন? মানে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে অনেক সময় পুলিশ মাইকে রেসপন্স নেওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে ডাকছেন বাইরে থেকে যে কেউ বেঁচে থাকলে রেসপন্স, সেরকম ভাবে লাইভ রেসপন্স কিছু পাওয়া যাচ্ছে? ইতিমধ্যে যাদের রেসপন্স পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলি গ্যাস কাটার দিয়ে তার পার্শ্ববর্তী জায়গাটার ভেঙে পড়া অংশগুলি কেটে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে 15 থেকে 16 জন এখনো পর্যন্ত। ওকে, ধন্যবাদ রেশমি, ধন্যবাদ 15 থেকে 16 জন এখনো আটকে থাকতে পারেন এবং তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। তবে এই যে মানে লাইফ সিমটম যেটাকে বলা হয় আর কি, লাইফের সিমটম, তার অন্যতম হচ্ছে কোনো রকম রেসপন্স ভেতর থেকে যদি কেউ দিয়ে থাকেন সেটা পাওয়া যাচ্ছে কিনা এখনো পর্যন্ত আমি কনফার্ম হলাম না। তবে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে এই কারণের জন্যই, কারণ এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখনো জীবন থাকতে পারে তাদের মধ্যে। সেই কারণের জন্যই পুরো জেসিবি দিয়ে ঠেলে এই যে স্ক্রাপগুলো রয়েছে এগুলোকে না সরিয়ে বরঞ্চ গ্যাস কাটার দিয়ে অত্যন্ত সন্তর্পণে কেটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
ধন্যবাদ জানানো উচিত বা কৃতজ্ঞতা জানানো উচিত যেই সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এইখানে কাজ করছে, তাদেরকে একটা স্যালিউট জানানো উচিত। না, সে তো 100 বার নীলাঞ্জন, যারা কাজ করছেন পুলিশ প্রশাসন, দমকল, এনডিআরএফ, প্রত্যেককে ধন্যবাদ জানানো উচিত। আর পাশাপাশি এটাও প্রশ্ন তোলা উচিত যে কার জন্য এটা হচ্ছে। আমি চার্লস নন্দীর কাছে আসবো। চার্লসদা, এই যে এ তো একদিনে হয়নি, লোকে বলছে যে 2 বছর 3 বছর 4 বছর ধরে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। দেখুন, একজন মানুষের সম্পর্কে ইম্প্যাক্ট কীরকম হয়। আমাদের রিপোর্টার যখন 6 জনকে জিজ্ঞেস করছেন অনফিল্ড, 6 জনই আনোয়ার খানের এগেনস্টে বলছেন। না, আমি তো আপনি 2-4 বছর, আমি আরেকটু পিছিয়ে 13 সালে চলে যাচ্ছি। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে দুর্নীতির বঙ্গোপসাগর। এক কথায় দুর্নীতির বঙ্গোপসাগর। এই যে ববি হাকিমের কথা বলছে না, আপনি 3-4 বছর কেন, আপনি 13 সালে চলে যান। 13 সালের 12ই ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজের ওখানে সামনে মারপিট, তাপস চৌধুরী সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের, হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর, তিনি যে গুলি খেলেন, ওখানে ছিল মুন্না, ববির ডানাত মাফিয়া। মুন্নার কোনো বিচার হয়নি, কেন বিচার হবে না? আজকে আনোয়ার খানের নাম বলছেন, একটা মাফিয়া যে 80 নম্বরের ওয়ার্ডের যে আনোয়ার খান, এরাই হচ্ছে ববিকে ওখানে ইলেকশন মেশিনারি একে জেতাতো। তা আমাদের প্রথম বক্তব্য হচ্ছে ববির অ্যারেস্ট চাই আমরা। টক টু মেয়র যে ববি করেছিল, কেন করেছিল? টক টু মেয়রে ববি হাকিমকে যতগুলো অভিযোগ জানানো হতো, কোনো অভিযোগের কোনো তো সুরাহা হতোই না। উল্টে যেটা হতো, কসবা এলাকা থেকে বেশ কিছু মানুষজন ওখানকার ইললিগাল কনস্ট্রাকশনের একটি লিস্ট টক টু মেয়রে ববি হাকিমকে দেওয়া হয়েছিল, দুপুরবেলা দেওয়া হয়েছিল। শুনলে অবাক হবেন, রাত 8টার মধ্যে যেই লোকগুলো টক টু মেয়রে লিস্ট দিয়েছিলেন যে আমার এলাকায় এরা সব ইললিগাল কনস্ট্রাকশন করছেন, তাদের বাড়িতে রাত 8টা থেকে 9টার মধ্যে মাফিয়া ডনেরা যায় যে কেন টক টু মেয়রে আপনারা নাম দিয়েছেন, নামগুলো পেলো কোত্থেকে? যারা নামগুলো দিয়েছে তারা তো নামগুলো অ্যানাউন্স করেনি। অভিযোগ তার মানে মেয়রকে আপনি নাম দিচ্ছেন, আপনার এলাকায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে দুপুর 2টোর সময়, টক টু মেয়রে সেই নাম লিক শুধু হচ্ছে রাত 8টার সময় আপনার বাড়ির সামনে নক করছে যে কেন নাম দিয়েছিস তুই। এই হচ্ছে তৃণমূলের দুর্নীতি। আমি এই জন্যই বললাম এটা হচ্ছে দুর্নীতির বঙ্গোপসাগর, এদের অ্যারেস্ট হওয়া উচিত ইমিডিয়েটলি। ঠিক। আমি শক্তিদার কাছে, শক্তিদা, এখন একটা অদ্ভুত পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল তারা কিচ্ছু জানে না, তারা একেবারে মানে ভদ্র এবং পুরো লিগালি তারা কাজ করেছে, তাদের মধ্যে কোনো ইরেগুলারিটিস নেই, কোনো ইললিগাল কোনো অ্যাপ্রোচ নেই। যারা সুবিধাভোগী তারা এখন আলাদা একটা ব্লক তৈরি করেছে এবং এই ব্লকটা কোনো না কোনোভাবে একটা বেনিফিটেড ব্লক, মানে তারা সুবিধে পাচ্ছে কিছু। এই যে কিছুক্ষণ আগে নীলাঞ্জন শব্দটা ব্যবহার করলেন খুব সুন্দর, যে একটা কুশন সাপোর্ট তারা পাওয়ার চেষ্টা করছে। শক্তিদার কি প্রতিক্রিয়া আমি নেব এই বিষয়ে, কারণ সত্যি তো এর ফলে কি হবে, এই যে পুরো গত 15 বছরের যে দুর্নীতি তার তো মাথা খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেটা একেবারেই হবে, মানে ফাইন্ড আউট করা সম্ভব হবে না। এবং আজকে এরা এসে টিভিতে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, উনি তো একেবারে মানে সততার মূর্ত প্রতীক, কিন্তু দেখা যাবে একের পর এক দুর্নীতি। কই, ও তো আজকে তৃণমূলে নেই, কালীঘাট তৃণমূলে নেই, এই বলে একটা অদ্ভুত পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যার ফেস আমরা করছি অ্যাঙ্কাররা যখন এই প্রোগ্রাম করতে বসছি। আমি আসবো একটা বিরতির পর, ফিরে এসে শক্তিমৈত্র কংগ্রেসের তরফে বলবেন এবং এই বিষয়ে বিস্তারিত বলবেন হচ্ছে ঝন্টু বড়াই, আমার ভীষণ পছন্দের গেস্ট আজকের প্যানেলে আছেন। বিস্তারিত আলোচনা আমি ঝন্টুদার থেকে নেব যে এই যে ইরেসপন্সিবল যে ওয়ার্কগুলো হয়েছে তার দায় কে নেবেন। আমি এর থেকেও বড় কথা, এই যে ইললিগাল কনস্ট্রাকশনগুলো দিনের পর দিন হয়েছে শহর কলকাতায়, শক্তিদা এটা অস্বীকার করেন আপনারা? আজকে আমরা দেখলাম যে শুভঙ্কর সরকারও গিয়েছেন, তিনিও তদন্তের দাবি করেছেন, কিন্তু ফার্স্ট তিনি রেস্কিউকে গুরুত্ব দিয়েছেন। আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এই শাক দিয়ে মাছ ঢাকা যায় না। গত 15 বছর ধরে তৃণমূলের দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে রূপ নিয়েছে। আজকে পোর্ট এরিয়ার যে জমিটার ওপর গোডাউন হচ্ছিল ওটা লিজ নিয়ে করা হয়, যার জন্যে মুখ্যমন্ত্রীর, আমি রাজনৈতিক মতাদর্শের বিরোধী, কিন্তু ঘটনা ঘটেছে 12টার থেকে 12:30টার মধ্যে আনুমানিক। এখন পর্যন্ত 4 জন মারা গেছে, উদ্ধার করা হচ্ছে। উদ্ধার কার্যে যারা নিযুক্ত আছেন তার মধ্যে মিলিটারি ফোর্স আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, ক্যালকাটা কর্পোরেশন আছে, সবাই আছে। এদের প্রত্যেকে চেষ্টা করছে। এবং তুমি যে কথা বললে যে জেসিপি দিয়ে কোনো ভাঙা যায় না, 3টে জেসিপি দাঁড়িয়ে আছে, কিন্তু যেখানে প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে সেখানে গ্যাস কাটার দেওয়া হচ্ছে এই কারণে, এবং সেখানে কম্বল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সুতির কাপড় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে
স্প্লিন্টারগুলো তাদের গায়ে গিয়ে ছিটকে না পড়ে ফায়ার স্পার্কলিং এবং এবং এই যে আনোয়ার খান বা ববি হাকিম, আজকে যদি এরা কেউ বলে যে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় বা আনোয়ার খানের দায় বলে নিজের দায়টাকে এড়াতে চায়, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এরা কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনার শ্রমিক না। আমি সেটা বলছি না। আজকে নীলাঞ্জন আপনার পাশে বসে বলছেন যে এদের জন্যই তৃণমূল কংগ্রেসের না না, এটা কোনো যুক্তি নয়। এই ক্ষমতায় না না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরের মুখ্যমন্ত্রী নন। একদম মমতা বন্দ্যোপাধ্যায় 1911 সালে আমাদের হাত ধরে, কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসার পর সবার প্রথম পেছন থেকে ছুরি মেরেছেন আমাদেরকে। তারপর তিনি তিনবারের মুখ্যমন্ত্রী। যখন তিনি পরাজিত হয়েছেন, আজকে তাকে ছেড়ে একে একে এবং এই যে ববি হাকিম শুধু না একটা মিনিট আমি বলছি, এই যে ববি হাকিম যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই ভদ্রলোক শুধুমাত্র বিধায়ক নয়, শুধুমাত্র রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী নয়, তাকে মেয়র পদ দেওয়া হয়েছে, তাকে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অন্যায়গুলো দেখে চোখ বন্ধ করে রেখেছে এবং ছায়ার সঙ্গী উনি। এবং আজকে ববি হাকিম, আজকে আনোয়ার খান, এরা সৃষ্টিকার, এরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমের বাইরে করে আজকে শুধু এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এটাও যুক্তিযুক্ত নয়। একটা ঘটনা মনে রাখতে হবে যে পোর্ট এরিয়ার যে সমস্ত লিজ নিতে হয়, লিজ নেওয়ার পর যে টেন্ডারটা হয়, সেই টেন্ডারে এই যাদবপুর, শিবপুর বা খড়গপুর আইআইটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সেইগুলো পরীক্ষা করে। পরীক্ষা করবার পর সেইখানে কি ধরনের মালপত্র লাগবে, আজকে কি ধরনের বিম লাগবে, কি ধরনের স্ট্রাকচারাল কনস্ট্রাকশন লাগবে, সেটা নির্ধারণ করে। আজকে সেই সমস্ত না করে আজকে যখন 4টে প্রাণ গেছে, আমি জানি না, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে ওই জায়গা থেকে যারা বেঁচে উঠবেন তারা নিশ্চয়ই জীবন যুদ্ধে লড়াই করে বাঁচবেন, কিন্তু কতজন বাঁচবেন সেটাও একটা জিজ্ঞাসা বিষয়। নীলাঞ্জনকে চট করে বলতে চাইছেন নীলাঞ্জন, আমি জাস্ট ছোট্ট করে আমি চার্লসদার কাছে যাব। বারবার এই কংগ্রেস এই যে বক্তব্যটা রাখে যে মমতা ব্যানার্জি ছুরি মেরেছে, মমতা ব্যানার্জিকে 98 সালে 97 সালে কংগ্রেস বার করেছিল এবং 2012 সালে কংগ্রেস মানে এই যেখানে যে জোট সরকার ছিল সেখান থেকে বেরিয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে এই এখন কিন্তু বর্তমানে একটা বিজেপি সরকার আছে, এটা যেন আমরা ভুলে না যাই। 1.5 মাস হয়েছে সবে, শিশু সরকার, কিন্তু সরকারে আছে বিজেপি। তারা নিজেদের দায় এড়াতে পারে না। বর্তমানে যেই কলকাতা কর্পোরেশন, পুরো দায়টাই তাদের একটা ডে টু ডে একটা হেলথ চেকআপের কথা নয়, তাদের পুরনো সমস্ত ডকুমেন্ট, কোথাও যদি কিছু ভুল চুপ কিছু হয়ে থাকে সেটাকে সেগুলো বের হচ্ছে আরো গতি চাও। অবশ্যই এই যেভাবে গ্রেফতার হচ্ছে তারপরে আর কতটা গতি চাও। যেইভাবে গ্রেফতার হচ্ছে, শুধু গ্রেফতার করলে তো হবে না, তারা যদি কুকীর্তি যেগুলো, তারা যে কুকীর্তি যদি কিছু করেছিল তার নিশ্চয়ই তার জন্যই তো গ্রেফতার হচ্ছে না। সেটা যদি হয় তো কুকীর্তি করবার জন্য দেখো নীলাঞ্জন আমি দেখো নীলাঞ্জন ঠিক একদম ঠিক খুব সুন্দর বলেছো। দেখো, যখন তপসিয়াতে আগুন লেগে দুজনের মৃত্যু হলো, এরপর যখন বাড়ি ভাঙা হচ্ছিল ইল্লিগাল দুটো কনস্ট্রাকশনকে, তখন প্রথম কিন্তু তোমরাই সোচ্চার হয়েছিল যে মানুষের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যায়। আজকে যখন ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে, তোমাদের প্রতিনিধি কালকে এসে পড়ে গেছে জায়গায় জায়গায় হকার তছনছ করে কি করছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের। আমরা একবারও বলিনি যে হকার উচ্ছেদ আমরা। তাহলে আজকে যদি একটা লোক ফুটপাতে উঠতে না পেরে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়, তুমি বিজেপি সরকারকে বলবে যে রোড ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারছে না। সেটা একটা আলাদা, তুমি হকারও তুলতে দেবে না, অ্যাক্সিডেন্টও হতে দেবে না। বক্তব্য খুব ক্লিয়ার, হকার উচ্ছেদের বিষয়টায় আমাদের বক্তব্য অন্যদিকে আমরা যাব না, সেটা একদমই আমাদের আমরা যাব না। আর এখানে অন্যদিকে আমরা যাব না। তবে না, আমি আসছি, এখানে দায়িত্বে ছিল, আমি আসবো দাদা। একটা মিনিট দেখো, প্রশাসন যে কাজ করছে কি করছে না তার সবচেয়ে বড় উদাহরণ গতকাল দুজনকে গ্রেপ্তার করা হলো।
দরজায় দরজায় ঘুরে তামান্নার মা বলে বলে বেড়াচ্ছিলেন যে আমার মেয়ের প্রকৃত খুনি ঘুরছে আমার সামনে দিয়ে, আমায় থ্রেট করছে, পুলিশ তাকে ধরছে না। এক, দ্বিতীয়ত বরুণ বিশ্বাস ফাইল খোলা হতে চলেছে, আরজি কর ফাইল খোলা হতে চলেছে। আচ্ছা, উল্লেখ করি আজকে আমাদের এখানে কোনো বাম প্রতিনিধি নেই, বাম ফ্রন্টের কোনো প্রতিনিধি নেই। মানুষ ভোলেনি দেবু দাসের হত্যাকাণ্ড, পঞ্চায়েত নির্বাচনের আগে জ্বালিয়ে খুন করা হয়েছিল, সেখানে একের পর এক গ্রেপ্তার একের পর এক গ্রেপ্তার। আমি লাস্ট যে পয়েন্টটা দিয়ে শেষ করব, তিনজন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে আরজি কর কাণ্ডে। না হয়েছে, হোক তারা না, পয়সা সেটা দিতে আমরা গেছিল, চাইছি, টেম্পার আমরা চাইছি। করতে গেছিল। এই যে তামান্না কেসেও সেখানকার লোকাল পুলিশ অফিসার কজনের এগেইনস্ট অ্যাকশন হয়েছে। যাই হোক, আমার লাস্ট যে কথা আপনি বারবার বলছেন, লোকাল কজন পুলিশের এগেইনস্ট অ্যাকশন হয়েছে, তারা এতদিন দেয়নি। আরে বাবা, দেড় মাস ধরে বিজেপি সরকার আছে, এখন আর মমতা ব্যানার্জি সরকার নেই। আজকে আসবো, মমতা ব্যানার্জি পদত্যাগ চেয়ে লাভ নেই। লাস্ট বক্তব্যটা যেটা বলে শেষ করব, আপনি বারবার বলছেন কে দায় নেবে। দায় নেওয়ার জন্য আপনার একটুখানি ঋতব্রত ব্যানার্জির সাথে কন্ট্যাক্ট করে তার দলের একজন মুখপাত্রকে আমাদের সাথে বসানো উচিত। এসব বলে লাভ নেই। আমার যেটা মনে হয় যে একটু আগে তৃণমূল থেকে যেটা বলা হচ্ছিল যে মমতা ব্যানার্জির দায় নেই, পুরোটাই মমতা ব্যানার্জির দায়। তার কারণ এই যে একটু আগে বলছে আনোয়ার, ওখানকার মাফিয়া, মানে আনোয়ার খান ওর যে 80 নম্বর কাউন্সিলর, একটু আগে আমি বলছিলাম মুন্না, এই যে ববি হাকিম মেয়র, এগুলো কোত্থেকে এরা এলো? এই সবটাই হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি, পলিটিক্স, অ্যাপিসমেন্ট পলিটিক্স, পুরোটাই মমতা তুষ্টিকরণের রাজনীতি। আমি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, এই এতক্ষণের আলোচনার মাঝখানে আপনার কি মনে হচ্ছে এখন এই মুহূর্তে প্রতিক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল জমানার একের পর এক দুর্নীতির অভিযোগ? আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন একটা ছোট্ট বিরতি নিই, আপনার কাছে আসার আগে পরপর শুভেন্দু অধিকারীর এই পুরো প্রেস ব্রিফের একটা অংশ আমরা কেটেছি, সেটা শোনাবো। তারপর আমরা ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, আমি ঝন্টুদার বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সব আয়না রে আয়না। আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। খাচ্ছে টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে এসব কি, অন্য খাবার রইল করে শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815. Education is hope. Education is power. Education is resilience. JIS School of Polytechnic, nurturing the seeds of strength, curiosity, and opportunity. JISSP, pave your path to success. বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলব। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন
যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি, এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এ মিনিস্ট্রি মনে করলে করতে পারে, কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে। এবং সবাই জানে তো টাকা নিয়ে সব দিচ্ছে, টাকা যে আমরা তো আস্তে আস্তে রেকটিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নিব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফকে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফকে ডাকবেন না, আপনার ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছে। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা। আমরা এখন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসকেএমে পৌঁছেছেন, সঙ্গে শারদত্ত মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল রয়েছেন, যারা মন্ত্রী পরিষদের সদস্যরাও রয়েছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন এসএসকেএমে। আমরা আলোচনায় চলে আসি। আমি যাই হোক, এই মুহূর্তে ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে এটা জানতে চাইবো, এই যে তৃণমূল আমলে হওয়া ঘা আজকে ক্যান্সারের রূপ নিচ্ছে, বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে, কিন্তু এই যে একের পর এক বেআইনি, ইল্লিগাল তোলাবাজি, কাটমানি নিয়ে বেআইনিভাবে সব করা হতো, মানে আমি মাঝে মধ্যে ধারণা করতে পারছি না, মানে সত্যি কথা বলতে আমরা যখন ওই সময় প্রোগ্রাম করতাম আমরা ধারণা করিনি যে এতটা দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। এবং এর দায়িত্ব কার, দায় কার? নীলাঞ্জন অস্বীকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলের কোনো দায় নেই। দেবাশিস, তোমরা একটু ব্যাকে চলে যাও, তোমার এই চ্যানেলে বসে তোমার সঞ্চালনায়, দক্ষ সঞ্চালনায়, সরি এডিট করলাম, আমরা পোস্তা, আমার বাড়ির সামনে জোড়াসাগর ঠাকুর বাড়ির সামনে পোস্তা দুর্ঘটনার আলোচনা করেছিলাম, মনে পড়ে তোমার? একদম। তখনও নীলাঞ্জন বাবুরা তাদের সরকারের হাত ধরে পোস্তার দুর্ঘটনার দায়টা স্বীকার করেনি। অর্থাৎ দায় স্বীকার না করাটা কাটমানি খাওয়ার জনক, কাটমানি শিল্পের জনক তৃণমূল নেতাদের স্বভাবসিদ্ধ। এটা নিয়ে আমি নতুন করে বলছি না। এবার চলে যাও, এই দুর্ঘটনাটায় আসগারকে যে ছিলেন এই ঠিকাদার সংস্থার অন্যতম মুখ, আসগার এলাকার দাপটে তৃণমূল নেতা গা ঢাকা দিয়েছে, তৃণমূলের কোনো দায় নেই। আচ্ছা ভালো কথা, আচ্ছা 2026-এ 17ই জানুয়ারিতে রাজ্যে কি বিজেপি সরকার ছিল? আপনি অনুমোদন দিলেন কাকে? একটি ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে, ঠিকাদার সংস্থাকে, যারা সয়েল টেস্ট না করেই পোর্টের জমি নরম গলগলে মাটির উপরে কনস্ট্রাকশনটা তৈরি করে ফেললো। এবং করলো কারা? করলো একজন এমন কাউন্সিলর যার নামে পাস রেকর্ডও কিন্তু ভয়ানক। তুমি আরেকটু এগিয়ে যাও, পোস্তায় 27 জন লোক মারা গেছিল, অসংখ্য ছাত্র মারা গেছিল সরকারি হিসাবে, ভর দুপুরবেলা 2016 সাল 31শে মার্চ। তুমি নিজে প্রোগ্রাম করেছিলে এখানে। এবার সেই প্রোগ্রাম নয় ঝন্টুদা, আমি সারা রাত ওই পোস্টার ব্রিজে স্পটে ছিলাম 31শে মার্চ 2016। এবার তুমি স্মরণ করো 2009-এর এই পোস্তা বিবেকানন্দ সেতুর কাজ শুরু করতে অর্ডার দিয়েছিল তৎকালীন বাম সরকার। 10-এ শেষ হওয়ার কথা ছিল, পারেনি বলে 2010-এ উড়াল পোলটি করতে পারেনি বলে সংস্থাটাকে ব্যান না করে তৎকালীন মুখ্যমন্ত্রী 13 সাল অবধি এদের এক্সটেনশন দেয়। তাতেও যখন এরা করতে পারেনি, সংস্থার নাম IVRCL,
এই সংস্থাটি ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে ব্ল্যাক লিস্টেড ছিল। একদম রাজ্যের মুখ্যমন্ত্রী 13তেও যখন এরা তৈরি করতে পারেনি, 165 কোটি টাকা বাড়িয়ে এদের আরো 18 মাস সময় বাড়িয়ে দিয়েছিল। দায় কার? ব্ল্যাক লিস্টেড কোম্পানি 4 বার ফেল করেছে, প্রস্তাব রিস্টাব না বানাতে পারে, টার্গেট ফুলফিল না করতে পেরে, তারপরেও তাকে 200 কোটি টাকা স্যাংশন করলো। কে করলেন? বিজেপি। দায় তৃণমূলের নেই। আচ্ছা চলে যাও, তারপরে কি বেরিয়েছিল তুমি স্মরণ করো এবার। এই পোস্তা ব্রিজ এবং আশঙ্কাজনক আরো 2টি ব্রিজ, জিঞ্জিয়া বাজার থেকে বাটানগর, গার্ডেন ব্রিজ থেকে রামনগর মোড় থেকে মমিনপুর, এই ব্রিজগুলো কারা রয়্যাল ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিল? আমার তথ্য নয়, বিজেপির তথ্য নয়, তৎকালীন পুলিশের রিপোর্টে উঠে এসেছিল এলাকার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় প্রমোটাররা মাল সাপ্লাই করেছিল, র মেটেরিয়াল, বাজে র মেটেরিয়াল, যে ভেঙে পড়েছিল, শিশুরা মারা গিয়েছিল, শিশুরা পোস্তায়। একদমই, মানে পোস্তাতে 27 জনের মৃত্যু হয়েছিল, 80 জন আহত হয়েছিল। তৃণমূল দায়ী নয়। একদম। ঝন্টুদা আমায় একটু সময় দিন, আমার লাইভ রিপোর্টার এসএসকেএম থেকে একটু ওয়েট করছেন, ওর সঙ্গে একটু কথা বলেনি। আমি আবার আপনার কাছে ফিরছি, আপনি একেবারে তথ্য দিয়ে বলছেন, খুব সুন্দর। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে অদ্রিজা আমাদের প্রতিনিধি এসএসকেএম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অদ্রিজা, সিএম গিয়েছেন, আমরা দেখছিলাম, আরও অনেকজন মন্ত্রী রয়েছেন, শারদাত মুখোপাধ্যায় রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারেই তুমি দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ আগে সন্ধ্যে 7:37 নাগাদ কিন্তু এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরো বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে আসা হচ্ছে। আহত শ্রমিক তুমি দেখতেই পাচ্ছ, একেবারে সরাসরি নিয়ে আসা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ সেই চিত্র। আমরা দেখেছি এর আগে 21 জন শ্রমিককে কিন্তু নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে, যার মধ্যে আমরা অস্থায়ী সূত্রে জানতে পারছি যে 4 জন কিন্তু নিহত, এমনটাই অস্থায়ী সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছেন একে একে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদাত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ আগেই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তিনিও উপস্থিত ছিলেন, এবং সঙ্গে কিছুক্ষণ অদ্রিজা, তার মানে একটা জিনিস পরিষ্কার যে এখনো কিন্তু রেস্কিউ অপারেশন চলছে। মানে তুমি লাইভে দেখাচ্ছ, এক্ষুনি যদি একজন আহতকে নিয়ে আসা হয়, খুব স্বাভাবিকভাবে এখনো রেস্কিউ অপারেশন রীতিমতো চলছে, এবং ভেতরে যে শ্রমিকরা আছেন কি নেই, এরকম একটা যে কনফিউশন, ডাউট তৈরি হচ্ছিল, সেটা কিন্তু একেবারে খুব পরিষ্কার যে এখনো অনেক মানুষ হয়তো ওই আন্ডারশেডের নিচে রয়েছেন। একেবারেই 40 থেকে 50 জন, যেটা আমরা এখনো কিন্তু 22 জন, সব মিলিয়ে 22 জন আমরা অস্থায়ী সূত্রে জানতে পারছি, 22 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছে শ্রমিক, যার মধ্যে অস্থায়ী সূত্রে জানা যাচ্ছে যে 4 জন কিন্তু নিহত। এবার আমরা তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বললাম, যারা সম্ভাব্য নিহত মনে করছেন, তাদের পরিবার পরিজনরাও একই কথাই বলছেন যে তারা কিন্তু এখনো তাদের যে পরিজন যারা হাসপাতালে রয়েছেন তাদের কিন্তু দেখতে পারেননি, সচক্ষে তারা দেখতে পারেননি, বা আগে মন্ত্রীরা দেখছেন, তারপর কিন্তু তাদের একদমই। অদ্রিজা, তোমার সঙ্গে যোগাযোগ খানিকটা সমস্যা হচ্ছে, অনেক ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি একটা বিরতি নিয়ে আবারও ঝন্টুদার কাছে যাব, যে এই যে তৃণমূলের দায় নয়, এরপরে আবার নীলাঞ্জন বলবেন, কারণ তথ্য বহুলভাবে ঝন্টুদা একের পর এক তথ্য রাখছেন। 27 জনের মৃত্যু, পোস্তার পর আরও 2টো পরপর ব্রিজের ঘটনা, এবং মানে আজকে তো মানে মুখ্যমন্ত্রীর, আমি এটা প্রশংসা করছি না বা বিজেপির প্রোপাগান্ডা করছি না, নীলাঞ্জন এক্ষুনি বলবে তুমি বিজেপির হয়ে কথা বলো, সেটা না, কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা তো উত্তরবঙ্গের বিপর্যয়ের সময় মুখ্যমন্ত্রীকে, কলকাতায় গত মুখ্যমন্ত্রীকে ডান্স করতে দেখেছি, কার্নিভালে অংশগ্রহণ করতে দেখেছি। এই যে মানবিকতা বা রেসপন্স, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা তৃণমূল জমানা বা বিজেপি জমানা বলে কথা নয়, দুর্নীতি তদন্ত হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরের কথা, কিন্তু ইনস্ট্যান্ট কোনো একটা ঘটনা ঘটার পরে যে আমরা মানবিক মুখ্যমন্ত্রী, একটা পারসেপশন ছিল না রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে সততার প্রতীক, পরে সেটা ডিসলভ হয়ে গেল, তারপর হচ্ছে মানবতার প্রতীক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো উত্তরবঙ্গে বন্যার সময় কলকাতায় কার্নিভাল করছিলেন,
আজকে আমরা রেসপন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি, এটা ঠিক। কেন ভেঙেছে তার তদন্ত কি বেরোবে সেটা তো পরের কথা, কিন্তু প্রম্পট অ্যাকশন আমি আজকে দেখতে পাচ্ছিলাম। শারদত্ত মুখোপাধ্যায় প্রথম থেকে অন স্পট উপস্থিত রয়েছেন এবং তিনি 2-3টে ভ্রাম্যমান মানে চিকিৎসা করার জন্য আইসিইউ সম্বলিত ভ্যান অন স্পট ডিপ্লয় করলেন, যেখানে শ্রমিকদের ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট ওখান থেকে বার করেই দেওয়া যায়, তারপর তাকে হসপিটালাইজড করা হোক, ইমিডিয়েট হয়তো অক্সিজেন দরকার, ইমিডিয়েট ব্লাড দরকার, সেটা যদি অন স্পট চালু করা যায়। ফিরে আসলাম আবার, ঝন্টুদা আপনার কাছে যাও। হ্যাঁ, তুমি বলছিলে মুখ্যমন্ত্রী পোস্তায় গিয়েছিল কিনা। দেখো, আমার বাড়ির সামনে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে ঘটনাটা হয়েছে। 200 কোটি টাকা দিয়ে ওই ব্ল্যাক লিস্টের কোম্পানিকে দিয়ে বানানোর পরে ওটা ভাঙতে লেগেছিল 100 কোটি টাকা। বোঝো খেলাটা। 16 জন অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে সরকার তাদের বিরুদ্ধে কোনো তথ্য দেয়নি বলে তারা আজকে বেকসুর খালাস হয়ে আজকে টিভির পর্দায় তোমার চ্যানেলে বসে হয়তো এই দ্বিতীয় ভাঙাটা দেখছে। প্রশ্নটা কি জানো? কেন মুখ্যমন্ত্রী যাননি, কেন কাউকে তদন্তের আওতায় আনেনি? কারণ এই কনস্ট্রাকশন পোস্তায় স্থানীয় 24 এবং 25 নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রতিনিধিরা ইমারত সাপ্লাই দিয়েছিল, 2 নম্বরই সাপ্লাই। এবং পুলিশ পরবর্তীকালে সঞ্জয় বক্সি আত্মীয় রজতের সন্ধ্যামণি এন্টারপ্রাইজে তত্ত্ব তালাশ করে, কিছু হয়নি, বেকসুর খালাস হয়ে যায়। দ্বিতীয়, জিঞ্জিয়া বাজার উড়ালপুল, সেখানে বালি সিমেন্ট স্টোরশিপ কারা দিয়েছিল? এরা দিয়েছিল 17 নম্বর ওয়ার্ডের ডাকঘর এলাকার পেট্রোল পাম্পের উল্টো দিকের একটি নির্মাণ সংস্থা, যারা ছিল তৃণমূলের মদতপুষ্ট সিন্ডিকেটের লোক। আমি নাম ধরে তোমাকে বলছি, মহেশতলা পুরসভার কাউন্সিলরের তত্ত্বাবধানে সিন্ডিকেট প্রায় 500 সদস্যের লোক সাপ্লাই করেছিল মালগুলো, একটার পর একটা। তোমাকে গার্ডেন রিচ উড়ালপুরের নির্মাণ সংস্থায় কারা মাল সাপ্লাই করেছিল? 80 নম্বর ওয়ার্ডের দেবীতলা এলাকার কেএমডির কয়েকশো জমির ওপরে রেডিমিক্স প্ল্যান্ট যারা করেছিল তারা। আমি নাম ধরছি একে একে। শেষ তোমাকে বলছি, তোমার চ্যানেলে বসে 2025-এ মনে পড়ে গার্ডেন রিচের নির্মীয়মান ফ্ল্যাটটা ভেঙে পড়েছিল, প্রচুর লোক মারা গেছিল। কে করেছিল? 10,000 টাকা অনারিয়াম পাওয়া 11 জনের মৃত্যু হয়েছিল। এবং ফিরহাদ হাকিম তখন বলেছিলেন সমস্ত বাম জমানার কাজ, এই যে আজকে বলছে না বিজেপি রেসপন্সিবিলিটি। 1 মিনিট, যে সেই সময় 10,000 টাকা অনারিয়াম পাওয়া তৃণমূলের 134 নম্বর ওয়ার্ডের ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কাউন্সিলর, যিনি BMW নিয়ে কলকাতা পুরসভায় আসতেন, মনে আছে? তিনি কুকুরের গলার শিকলের মতন মোটা সোনার চেন পড়তেন। সেই শামস ইকবালের নেতৃত্বে যখন ওই স্ট্রাকচারটা ভেঙে সব মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেও দেয় তারা মারা গেল, ফিরহাদ হাকিম তার পাশে দাঁড়িয়েছিল, পুলিশ তার কেশাগ্র স্পর্শ করেনি, বরং একটা প্রমোটারকে তুলেছিল মোহাম্মদ ওয়াসিম, যিনি পরে খালাস হয়ে যায়। তাহলে এগুলো সব বিজেপি দায়ী। নীলাঞ্জন বাবুরা তখন এগুলোকে ডিফেন্ড করতেন, চ্যানেলে এসে আমাদের গালমন্দ করতেন, ভয় দেখাতেন, ফোনে ধমকে দিতেন, লালবাজারে আমাদের হেরস্তা করা হতো। নীলাঞ্জন বাবুরা মুখে ধুলুক এঁটে বসে আছে না, মুখে কলম এঁটে বসে আছে এখন। লজ্জা করে? এই মানুষগুলোর মৃত্যুর জন্য আপনারা দায়ী? লজ্জা করে আপনাদের? লজ্জা করে? এই শ্রমিকগুলো কত হাবাতে শ্রমিক, যাদের হয়তো একজনই মাত্র উপার্জন ক্ষমা চান, সরকারকে দোষ দিচ্ছেন। হাজার হাজার কনস্ট্রাকশন ভেঙেছে। মনে পড়ে পুরুলিয়ায় তুমি প্রোগ্রাম করেছিলে দেবাশিস, যে জলের ট্যাঙ্ক বানিয়েছে, তো উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যে ভেঙে ভেসে গেছে এলাকা এদের নেতৃত্বে। কারণ কি? রডের জায়গায় সুতো দিয়েছিল, বাঁশ দিয়েছিল তৃণমূল, বাঁশ, রড দেয়নি সিমেন্টের ভেতরে, তারা হাসছে এখানে। হ্যাঁ, তখন আমরা এইসব বলতাম বলে নীলাঞ্জন বাবুরা পুলিশকে লেলিয়ে দিত আমাদের বিরুদ্ধে, মিথ্যে মামলা করতো, গাঁজা কেস দিত। এখন গণতন্ত্রের বলি ফুটেছে। আপনাদের জেলে ঢোকানো উচিত। আপনি দায়ী, আপনাদের মতন মুখপাত্র দায়ী, যারা তৃণমূলকে মদত দিচ্ছেন। এখন ফিরহাদ হাকিম দায়ী না? আপনি ডিফেন্ড করেননি চ্যানেলে এসে এগুলোর? আপনাদের কোমরে দড়ি বেঁধে অবশ্য নীলাঞ্জন এই যুগ সন্ধিক্ষণে আমাদের কাছে পরিচয়। আমি জানি না নীলাঞ্জন আগে অন্য কোনো জায়গায় যেতেন কিনা, আমি অনেক ছোট ছিলাম, বাট আমি বিষয়টা অস্বীকার করার কোনো জায়গা কিছু অস্বীকার করছি না। কিন্তু সেদিনকে মমতা ব্যানার্জিকে, এই যে এই ব্যাপারটা, 16 সালে মমতা ব্যানার্জি দায়ী আর 26 সালে মমতা ব্যানার্জি দায়ী, এই যে ব্যাপারটা, তখন কিন্তু বামেদের মানে এই ডিফেন্সটা যখন তৃণমূলের কেউ করতো যে আগের পূর্ববর্তী সরকার দায়ী, তখন কিন্তু সেটাকে নিয়ে বেশ খিল্লি করা হতো। এই যে মানে আমাদের ঝন্টুদার মতো মানুষজনরা করতেন। আমি ছোট করে কয়েকটা কথা বলি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একটু উত্তরটা দিই, আমাকে উত্তরটা দিতে দিন। আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যেটা শুনলাম, যে সবাই জানে যে টাকা নিয়ে এসব হয়েছে, এটা উনি যখন জানেন,
না, উনি বলেছেন আজকে কেএমসি তথ্য দিয়েছে। না, উনি কথাটা বললেন সবাই জানে, এখনো কিছু তদন্ত হয়েছে বলে জানা নেই, প্রিলিমিনারি ওনার কাছে খবর থাকতেই পারে, কিন্তু এই কথাটা যখন উনি বলছেন দায়টা তারও, যে তিনি এই গত 1.5 মাস যখন থেকে তিনি মানে চার্জে আছেন, বা গত 15 দিন যবে থেকে কেএমসিটা রাজ্য সরকার সরাসরি পরিচালনা করছে, তারপর থেকে আমরা কিছু কিন্তু অ্যাকশন কিছু দেখি একদম। এটা দেখিনি। আচ্ছা, সেকেন্ড কথা একটু আগে যে জিনিসটা আপনিই বললেন যে অন স্পট অ্যাম্বুলেন্স ভ্যান, মানে পুরো একদম আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে, সেটা পোস্তাতে দেখেননি, কারণ পোস্তাতে সেই সময় তখন তৃণমূল সরকার এসেছিল, বাম সরকারের আমলে এইসব কিছু ছিল না। এখন সমস্ত পরিকাঠামোগুলো মমতা ব্যানার্জি সরকার করে গেছে। তৃণমূল সরকার 11 সালে, পোস্তা হয়েছে 16 সালে। না, 16 সালে। আপনারা তো 5 বছরে কি করেন দেখবো, এখন সবকিছু বন্ধ করে রেখেছেন। অদ্ভুত। মানে 2016 সালেও অ্যাম্বুলেন্স কেন, একটা জিনিস চার্লস নন্দীরা করতে পারেনি, ঝন্টু দা মানতেই হবে। মমতা দুজনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, আর মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল মুম্বের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা করার করছি। এখন আরও কিছু জন আটকে থাকতে পারে, আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, ইউপিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো। মেন লেবার সাপ্লায়ার নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের দিনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যায়। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকে তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকে তাহলে তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা শুনছিলাম যে যা পদক্ষেপ নেওয়া হবে সেগুলো, তবে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে 5 জনের কিন্তু মৃত্যু হয়েছে সেটাই কনফার্ম করলেন। চার্লস দা কিছু বলবেন আপনি? আমি একটা কথাই বলবো যে এই একটু আগে তৃণমূলের যে যিনি আছেন কথাগুলো বলছিলেন না, যে দুর্নীতি এটসেট্রা, গতকাল মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বলেছেন অ্যাসেম্বলি দাঁড়িয়ে যে কড়া আইন আসছে দুর্নীতি বন্ধ করার জন্য। গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লালচুল, কানেদুল, যার নাম যুবা তৃণমূল, একদম এরা কেউ জেলের বাইরে থাকবে না। নিরঞ্জন সেরকম নয়, আর্থিক নয়, কানেদুল, আমি তোর কথা বলছি না, ও পাঞ্জাবি পরে আসে। আর্থিক দুর্নীতিতে যুক্তদের সবাইকে ধরা হবে এবং তাদের সম্পত্তি নিলাম করা হবে। এটা শুভেন্দুবাবু কালকে বলেছেন। বিল আসতে উনি বলেছেন যে বিল পাস হবে, শেষ অধিবেশনের দিনে বিল পাস হবে একদম। তাহলে এই যে দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে এই পদক্ষেপ, আমি নীলাঞ্জন কিছু বলবেন তার আগে একটু শক্তিদা বলে নি। শক্তিদা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রয়েছেন। শক্তিদা প্লিজ। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যে 31শে জুলাই, 31শে জুন যতগুলো এখনো পর্যন্ত জলাজমি ভরাট করা বা কমার্শিয়াল বিল্ডিং আছে তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে। সেই টিম দেখবে
এবং সেগুলো এক্সপার্টরা যে কমেন্ট দেবে তার উপর প্ল্যানস পাস হবে। আজকে কথা হচ্ছে যে ফিরহাদ হাকিম, যদি আমি অভিযুক্ত করব শুভেন্দুবাবুকেও, যদি দেখা যায় যে আজকে অন স্পট যারা অভিযোগ করছেন ফিরহাদ হাকিম এর জন্যে সবচেয়ে বেশি দায়ী, আনোয়ার খান এর জন্যে সবচেয়ে বেশি দায়ী, আজকে যদি তাদেরকে ভালো তৃণমূল বলে তাদেরকে সাইডলাইন করে আসামির কাঠগড়ায় যারা দাঁড়িয়েছেন দাঁড় করিয়ে দেন অন্য কাউকে, তাহলে কিন্তু আমি শুভেন্দুবাবুকে এই একইভাবে অভিযুক্ত করব। আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। এবং এই ঘটনাগুলো এটা একদম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে 2013 সাল থেকে। আগে ক্ষমতা যাওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারেননি যে তিনি কিভাবে পরাজিত হচ্ছেন। আমরা এটা বারবার করে বলেছিলাম। সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের নেতা রাহুল গান্ধী এই নির্বাচনের ফল বেরোবার আগে হাসতে হাসতে এমপিদের বলেছিলেন যে আপনারা যেটা ভাবছেন সেটা হবে না, আপনারা নির্বাচনে পরাজিত হচ্ছে। তৃণমূল মানেনি এবং তৃণমূল মানেনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এই যে টাকা অর্থ সাহায্য দেওয়া, আজকে জীবনের দাম অর্থ দিয়ে হয় না। যে তার প্রিয়জনকে হারাচ্ছে সে বোঝে স্বজন হারানোর জ্বালাটা কি। আজকে সেখানে স্মিতা পান্ডে যাচ্ছেন, আমাদের কমিশনারেট যাচ্ছেন, ননস্টপ রেস্কিউ টিম থাকছে এবং মানে সব মডার্নাইজ, সেখানে ড্রোন চলছে, সেখানে স্নিফার ডগ চলছে, সব ঠিক আছে। কিন্তু এই ঘটনার জন্যে প্রকৃত অভিযুক্ত যে ফিরহাদ হাকিম এবং আনোয়ার খান, তাদেরকে যদি সাইডলাইন করা হয়, সাইডলাইন করে যদি অন্য কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে যারা মাল সাপ্লাই করেছেন, কারণ সিগনেটারি অথরিটিটা শক্তিদার কিন্তু ইঙ্গিতটা পুরো স্পষ্ট যে এরাই যদি অভিযুক্ত হয় তাদের কেন তারা গ্রেপ্তার হবেন না। চার্লস এই ব্যাপারে কিছু বলবেন? না, আমরা তো প্রথমেই বলে দিয়েছি যে শুভেন্দুবাবু তো পরিষ্কার বলেছে যে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ নয়, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। না মানে শক্তিদা বলতে চাইছেন বেহেরা ব্রাদার্সকে অ্যারেস্ট করা হলো, কিন্তু দেখা গেল সেই ফাঁক গোলে আনোয়ার খান আর ববি হাকিম বেঁচে গেল, এরকমটা হবে না? চান্সই না। আমি তো এখান থেকে বললাম ববি হাকিম অ্যারেস্ট দাবি। মানে এখন মনে প্রাণে নীলাঞ্জনও চাইছে যারা বিরোধীতে গেছে সবাই যেন গ্রেপ্তার হয়। এবং কালকে কুণাল ঘোষও তাই বলেছেন, মানে বিধানসভায় দাঁড়িয়ে না। কিন্তু কালকে একটা শুভেন্দু অধিকারী বলেছেন, নীলাঞ্জন তুমি শুনেছো হয়তো, উনি বলেছেন যে আপনারা আমাদেরকে লিখিত অভিযোগ, মানে এখন কুণাল দাকে মোটামুটি ভাবে 62টা অভিযোগ লিখতে হবে, 62 জন বিধায়ক গেছেন, প্রত্যেকের এগেনস্টে লিখিত অভিযোগ গিয়ে যদি জমা দেওয়া যায় তাহলে সরকার ব্যবস্থা নেবে। এটা খুব ফ্যাসিনেটিং একটা ব্যাপার। সরকারে রয়েছেন শুভেন্দু বাবুরা, কিন্তু তারা অভিযোগটা চাইছেন, মানে তারা স্বতঃস্ফূর্ত কিছু করতে পারছেন না। এই মানে স্পেসিফিক্যালি এই যে কুষাণ তৃণমূলের কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়, এটা স্বাভাবিক। আপনি আমাকে বলুন তো, কিছু ক্ষেত্রে পুলিশ সতর্ক আপনি আমাকে বলুন তো এই যে ডিজে, আমি একটা বিরতির সময় হয়ে গেছে হচ্ছে, এবং যাতে মানে সেখানে যেহেতু প্রাণে স্পন্দন থাকতে পারে, কিছুক্ষণ আগে যখন আমার প্রতিনিধি SSKM-এ লাইভ দিচ্ছিলেন তখনও দেখা গেল একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে জীবিত মানুষ থাকতে পারেন ভেতরে, সেই সম্ভাবনাকে মাথায় রেখেই অতি দ্রুত কাজ না করে বরঞ্চ সন্তর্পণে, মানে স্লো বাট স্টেডি কাজ করা হচ্ছে। আমি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, এই যে বেহেরা ব্রাদার্সের কথা আসছে, এই যে বিভিন্ন রকমের এই যে এজেন্সিগুলো যারা বিভিন্ন সময়ে আনডিউ অ্যাডভান্টেজেস পেয়েছে বিভিন্ন সময়, মানে আপনি কিছুক্ষণ আগে IVRCL এর কথা বলছিলেন পোস্তা ব্রিজের ক্ষেত্রে, এই যে সংস্থাগুলো, বিশেষত যে বেহেরা ব্রাদার্স, এবং শক্তিদা একটা সম্ভাবনার কথা উল্লেখ করলেন যে এই ক্ষেত্রে বেহেরা ব্রাদার্সের নাম যেহেতু মুখ্যমন্ত্রীর মুখ থেকে উঠে এসছে, বেহেরা ব্রাদার্সকে কাঠগড়ায় তুলে লোকাল পলিটিক্যাল দুই ক্যারেক্টার আনোয়ার খান এবং ফিরহাদ হাকিম, যারা মোরাললেস রেসপন্সিবল এই ক্ষেত্রে ধরা যেতেই পারে, তারা ছুট পেয়ে যাবে না তো? না, দেখো প্রাইমারি ফেসেইতে যদি আপাতত এটার জন্য দায়ী তো নির্মাণকারী সংস্থা, তাকে ইন্টারোগেশন করলে এই ব্ল্যাকলিস্টেড এই ধরনের সংস্থাগুলোর ইনলিগাল যে অংশগ্রহণ, ধরো ও কিন্তু হেঁটে হেঁটে এসে সরাসরি এই প্রজেক্টটা নেয়নি, ওকে প্রশাসন দিয়েছে, ও টেন্ডার করেছে, একটা প্রসেস তো হয়েছে। ঠিক। তাহলে কারা দিল? 17ই জানুয়ারি কারা তার প্ল্যানটাকে পাস করালো, যে প্ল্যানটা
পুরোপুরি নড়বড়ে প্ল্যান। ওই জলাভূমিতে এই যে আসগার ক্ষমতাশীল তৃণমূল প্রভাবিত ঠিকাদার আসগার যে মনিটরিংটা করছিল, তারা কিভাবে করছিল? তারা কি চোখে ঠুলি এঁকে করছিল? কিংবা এলাকার কাউন্সিলর, তাদের তো একটা বড় মনিটরিং পার্ট আছে, যে 10,000 টাকা তারা অনারিয়াম পেয়ে তারা কুকুরের গলার শিকলের মতন মোটা মোটা পড়বে, কানে দুল পড়বে, একটু আগে চার্লসদা বলছিল, এটা তো তাদের কাজ নয়। তাহলে প্রাইমা ফেসাইতে কোনো একটা জায়গার থেকে তো তদন্তটা শুরু হয়। শুরু হলে কান ধরলে, কান টানলে মাথা চলে আসবে, যেটা বিগত সরকার দিনের পর দিন করেনি। পোস্তায় যারা দুর্ঘটনার অন্যতম ব্ল্যাকলিস্টেড কোম্পানি ইউপি এবং ঝাড়খণ্ডের, মুখ্যমন্ত্রী তাদের প্রতিদিন বাজেট বাড়িয়েছে এবং তাদের কনস্ট্রাকশনটা ভাঙা হয়েছে 100 কোটি টাকায়, বানানো হলো দুর্বলভাবে 200 কোটি টাকা, আর 100 কোটি টাকা ভাঙা হলো। কারা খেলো মাঝখানে টাকাটা? 16 জন অভিযুক্ত কেন বেকসুর খালাস হলো? এইগুলো প্রশ্ন এখন পর্যন্ত হলে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা চলে আসবে। অর্থাৎ কোনো একটা জায়গার থেকে তদন্তটা শুরু করলে, আমি দায়িত্ব নিয়ে তোমাকে দেবাশিস বলছি, যদি সরকার প্রকৃত রাজধর্ম পালন করে, মমতা ব্যানার্জির মতো নয় ভাইপো ধর্ম পালন নয়, রাজধর্ম পালন, তাহলে আমি বলছি এন্টায়ার এই টিমটার সাথে যারা যারা যুক্ত, কাউন্সিলর ফিরহাদ হাকিম সাহেব, কেএমডির কোনো ইঞ্জিনিয়ার, কেএমডির কোনো আধিকারিক, সবার কান ধরে মাথাটা চলে আসবে। অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেতে পারেন। তার মানে আপনি বলছেন, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেতে পারেন। বুঝতে পেরেছি, তার মানে ঝন্টুদা আপনি বলছেন এখানে কান হচ্ছে বেহেরা ব্রাদার্স, একদম। এটা ধরে ইনভেস্টিগেশন করলে গেটওয়ে অফ করাপশন সব বেরিয়ে আসতে পারে, এবং খুব স্বাভাবিক যে তারা কিভাবে কনস্ট্রাকশন, কিভাবে লিজ পেয়েছে, বা কার সঙ্গে কি এগ্রিমেন্টে কাজ হচ্ছে সেটা পরিষ্কার হবে। আমি আসবো সবার কাছে, নীলাঞ্জনের কাছে, চার্লসদার কাছে, শক্তিদার কাছে আসবো, হাতে বেশ খানিকটা সময়ও রয়েছে, আমরা আসবো। কিন্তু তার আগে একটা ছোট্ট বক্তব্য শোনাই আপনাদের, যে বেহেরা ব্রাদার্সের নাম উঠে আসতেই আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, সেখানে একজনের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধির, কি বলছেন তিনি একবার শোনানোর চেষ্টা করি আপনাদের, শুনুন। ওটা স্যাংশন ছিল, মানে কর্পোরেশন স্যাংশন করেছে, কর্পোরেশনের স্যাংশন প্ল্যান ছিল, স্যাংশন প্ল্যান যেহেতু ওখানে ভোটে লাগানো ছিল, চুক্তিটা কি ছিল? ভোট লাগানো ছিল, এটা এমআইসি অ্যাপ্রুভাল আছে সব। আচ্ছা, অয়েল ট্রেডার্স এর দেখলাম চুক্তিটা কি ছিল? ট্রেডার অ্যাজ আ উনি ছিলেন সুপার এক্সট্রাকচার, উনি সুপার স্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটি এর থেকে এনার কোনো অন্যায় কোনো ইয়ে ছিল না, ওনাকে জাস্ট স্ট্রাকচার। ও যেহেতু স্যাংশন প্ল্যান আছে, আমি ওখানে সব ভোট যাই। আপনি কর্পোরেশন না, আমি মিডলম্যান, আমি মিডলম্যানেই আমি কাজ করছি। কি নাম? আচ্ছা, এখানে যেটা উঠে আসলো নীলাঞ্জন, যে এখানে অয়ন ট্রেডার্স বলে আরেকজন যে কনস্ট্রাকশনের কাজ করছিল, এবং এটা কলকাতা মিউনিসিপ্যালিটি মানে কর্পোরেশনের অ্যাফিলিয়েশন বা অনুমোদন ছিল খুব পরিষ্কারভাবে। এই ভদ্রলোকের কথা যদি ঠিক হয়, আমি তর্কের খাতিরে যেটা আমরা অডিওতে যেটুকু বুঝলাম বা শুনলাম এখন, তার মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এতে অ্যাপ্রুভাল দিয়েছিলেন, এবং সেই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমার মনে হয় এটা যদি 2026 সালের জানুয়ারির 1 তারিখ, যেটা ঝন্টুদা তথ্য দিচ্ছেন, সেই সময় মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় কলকাতার মেয়রও ফিরহাদ হাকিম ছিলেন, তাহলে সেই দায় কিভাবে? কমিশনার যিনি এখন অ্যাডমিনিস্ট্রেটর, তিনি কমিশনারই ছিলেন, তো তিনি তো জেনারেলি পুরো ব্যাপারটা মানে এক্সিকিউটিভ যে কাজকর্ম সেটা তো কমিশনার করে, তো তিনিও নিশ্চয়ই তদন্তের আওতায় আসবেন আমি বিশ্বাস করি, প্রথম কথা। আচ্ছা, চার্লসদা যেটা বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন হবে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন যখন হবে, তো তাহলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে মিটিং করে অন্য পার্টি করছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একটা খুব কথা বললেন যে 2016 সালে যখন পোস্তা উড়ালপুল যখন পড়ে গেছিল, যখন কোল্যাপস করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, প্রথম দিকে তিনি যাননি, এটা ঠিক, কিন্তু পরবর্তীকালে তিনি গেছেন, তিনি ইসিআই এর পারমিশন নিয়ে গেছিলেন, কারণ তখন এমসিসি চলছিল, তখন ইলেকশন চলছিল, আপনার মনে থাকবে। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দেরি হয়েছিল, কিন্তু কাজ যা হওয়ার, ডিজাস্টারের যা রেস্কিউ, সেটা হয়েছে। আপনি একটু আগেও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কলকাতায় নাচছিলেন যখন নর্থ বেঙ্গলে যখন মানে
এত একটা বিপর্যয় হয়েছে, এই কথাগুলো কার্নিভালে নাচছিলেন, এই কথাটা আপনি যেহেতু বললেন, আপনি কথাটা যেহেতু বললেন, সেই জন্য বলি যে এই মুহূর্তে কোনো কার্নিভালও চলছে না, এই মুহূর্তে একটা মানে ইন্টারন্যাশনাল কোনো, আচ্ছা যদি যোগা ডে থাকতো তাহলে যোগা ডেটা কি ক্যান্সেল করে মাননীয় মুখ্যমন্ত্রী কি স্পটে যেতে পারতেন? এই কথাগুলো এগুলো না অ্যাকচুয়ালি আলোচনাটা মুখ্যমন্ত্রী শুধু নয়, প্রধানমন্ত্রীও যেতেন। আমি তো বলছি দায়িত্ব নিয়ে সেদিন গেছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরের দিন গেছেন এবং সেই সময় তার পুরো কন্ট্রোল রুম এন্ড এভরিথিং সমস্ত কিছু ওয়াজ ইন প্লেস, তিনি পুরো জিনিসটা মনিটর করছেন। আপনি যেহেতু কথাটা তুললেন, কারণ এই ধরনের কথাগুলো মনিটর কথা বলতে গিয়ে নীলাঞ্জন তুমি আরেকটা কথা মনে করিয়ে দিলে, আরজি করের ঘটনার ক্ষেত্রে উনি নাকি রাত 3টে অবধি মনিটর না মনিটর তো করেছিলেন এবং করেছিলেন বলেই না 24 ঘন্টার মধ্যে মূল এবং একমাত্র অভিযুক্ত এখন অবধি সে গ্রেফতার হয়েছিল। যাকে তো সেই জন্য এভিডেন্সগুলো সরিয়ে দেওয়া হয়েছে, এভিডেন্সগুলো সরিয়ে সেটাও তো প্রমাণ করতে পারছেন না, এটাই তো মুশকিল না। আপনারা ধরে এভিডেন্স সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার এতগুলো এজেন্সি সমস্ত কিছু লাগিয়েছেন, সিবিআই পুরো তদন্ত মনিটর করছে, তারপরেও আপনারা কিছুই প্রমাণ করতে পারলেন না, আরেকজনকে আপনারা খুঁজে পেলেন না, এটা দুর্ভাগ্যজনক। এবং মাননীয় যিনি এখন বিধায়ক মানে অভয়ের মা, তিনিও মানে এই তদন্তটা কোন দিকে যাচ্ছে সেটা বাংলার মানুষ হিসেবে আমরা সবাই আগ্রহী জিনিসটা দেখি। আর যেটা কিন্তু ওনার বাবা এবং মা দুজনেই মানে নির্যাতিতার বাবা এবং মা দুজনেই মমতা ব্যানার্জির ভাইপো কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জির দিকে আঙুল তুলছে এবং আবেশ ব্যানার্জি এখন বাড়িতে নেই। আবেশকে বাঁচানোর জন্যই মমতা জেগেছিল, মানে এটা কি আবেশকে বাঁচানোর জন্যই মমতা রাত 3টে অবধি জেগেছিল। আমাদের মাননীয় বিধায়িকা তিনি তো বলেছেন যে মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, মানে মমতা ব্যানার্জিকে রেপিস্টটা বলেননি, ওটাই বাকি রেখেছে। বলেছে মমতা ব্যানার্জিকে ড্রেনে ফেলে মারবো, ড্রেনে ফেলে মারবো বলেছিলেন হচ্ছে এই রত্না দেবনাথ, ড্রেনে ফেলে চুলের মুঠি ধরে ড্রেনে ফেলে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্বাস্থ্যমন্ত্রী, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তুমি কি দোষ দেখো না? তুমি তো একটা শিক্ষিত সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ নীলাঞ্জন, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সন্দীপ ঘোষের এগেনস্টে একের পর এক অভিযোগ, তাকে তিনি ঘটনা ঘটার পর এই শব্দবন্ধনী ব্যবহার করছেন, তুমি নিশ্চয়ই বাংলা সম্পর্কে যথেষ্ট অবগত হবে। উনি বলছেন যে সন্দীপ ঘোষকে এরপর আমরা প্রাইজ পোস্টিং দিলাম। কেন প্রাইজ পোস্টিং তিনি বলেননি, তিনি ওএসডি করে না এটা বলেননি, প্রাইজ পোস্টিং বলেননি, একদম প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে বলেননি। এইটা আপনাদের সাসপেন্ড করার কথা, তাকে অন্যদিকে পোস্টিং দেওয়া হচ্ছে, তাকে করার কথা কি কথা সেই বিষয়টা আলাদা এবং অবশ্যই সেখানে কিছু যে হাসপাতালে রেপ মার্ডার হলো প্রশাসনিক লেভেলে সেই সময় তাকে পোস্টিং দেওয়া হচ্ছে, সেই সময়তে প্রিন্সিপালকে অবশ্যই সাসপেন্ড করা উচিত ছিল। পরবর্তীকালে যেটা হয়েছে সেই সময়তেই সাসপেন্ড করা উচিত, তা সেটা তো হয়েছিল না। না পরবর্তীকালে সেটা হয়নি, পরবর্তীতে এরকম তো হয়নি। কদিন তদন্ত করেছে কলকাতা পুলিশ, প্রথমত তো হয়নি, তদন্ত করেছে, অবশ্যই ভুল তো ছিল। একটা সরকার যখন চলে তার ভুল ভ্রান্তি থাকে এবং এটাকে আমি অস্বীকার করছি না, আমি অ্যাবসলিউটলি একটা জায়গায় কন্ট্রাডিক্টরি হচ্ছে। তুমি নীলাঞ্জন বলছো ভুল ছিল, মমতা ব্যানার্জি আজ পর্যন্ত আরজি করের ক্ষেত্রে সরকারের ভুল স্বীকার করে না। সরকারের আমরা কোন পন্থী মানবো তোমায়? তুমি বলো। বলছি আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে সেই সময় এটা ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। তাকে ওএসডি করা, প্রথমত তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে, মমতা ব্যানার্জি তো মানেননি সেটা এখন যে আমার ভুল ছিল। আমি তো বলছি, আমি তোমার কথাকে কি করে মমতা ব্যানার্জির কথা মেনে নেব? তাহলে আপনি মমতা ব্যানার্জির ইন্টারভিউ নিন, আপনি আমাকে প্রশ্নটা করছেন যখন আমি উত্তরটা দিচ্ছি। তুমি তো এবং বলার আগে তুমি বলছো এটা আমার ব্যক্তিগত মত। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আপনার যদি এই বিষয় সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে হবে। এটা আমি বলছি সেই সময় ভুলভ্রান্তি ছিল, ভুলভ্রান্তি ছিল প্রশাসনিক স্তরে, কিন্তু যে রেপ কেস হয়েছে তার যে আসামি সেটাকে কিন্তু ওই সিসিটিভি দেখেই খুঁজে পাওয়া হয়েছে এবং তার মধ্যে প্রচুর ফেক নিউজ সেই সময় গেছিল, প্রচুর, যে নাকি যেইটা হচ্ছে ক্রাইম স্পট, যেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স, সেটাকে নাকি গুড়িয়ে ফেলা হয়েছে। এই ধরনের মিথ্যাচার দিনের পর দিন বডি পুড়িয়ে দিল। সেখানে তার যারা প্যারেন্টস এখন তো বলছে যে যিনি ওই শ্মশানে ছিলেন, শ্মশানের যিনি ইনচার্জ ছিলেন, সে বলছে যে মা বাবার কনসেন্ট ছিল একেবারে। এই কথাগুলো আসছে আজকে দিনে আসছে। শক্তিদা প্লিজ, আমি আসবো ঝন্টু দা আপনার কাছে আসছি, শক্তিদা থেকে একটু শুনে আমি আসছি। এই আরজিকর কাণ্ডে যেটা এতক্ষণ বললেন তৃণমূল প্রতিনিধি, বয়সে অল্প তো, আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত হচ্ছে পানিহাটি যিনি এমএলএ ছিলেন নির্মল ঘোষ, তার ছেলে, এবং শ্মশানে যখন তড়িঘড়ি করে 3টে লাইন ছিল, ওইখান থেকে সোজা তাকে প্রেশার করে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। সেইখানে ওই দুজনকে বাদ দিয়ে আগে কেউ আসার আগে তার বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয়
এবং না এটা নীলাঞ্জন যেটা বলছেন না, এটা আমরা ইয়েতে দেখেছি। এবার শ্মশানের যে দায়িত্বে রয়েছে সে বলছে অটোপসি রিপোর্ট যিনি করেছেন অপূর্ব ডক্টর অপূর্ব সামথিং বিশ্বাস বা ভট্টাচার্য, উনি বলছেন এই রিপোর্ট নিয়ে প্রশ্ন আসছে। ঝন্টুদা আসছে একটু দাদা আমি কি অবস্থা বুঝুন, কি অবস্থা বুঝুন, মানে এখন তৃণমূলের অবস্থা হচ্ছে এইরকম জায়গায়। এবার বলি, আমাদের পানিহাট এটা আমাদের তো ঢিলছড়া দূরত্ব, এবং ঘটনা ঘটবার পর 3 বার ওই ভিকটিমের বাড়িতে আমরা গেছিলাম। একবার অদিত চৌধুরীর সঙ্গে গেছিলাম, একবার শুভঙ্কর সরকারের সঙ্গে গেছিলাম। আজকে রত্না দেবী কি বলছেন সেটা আলোচনার বিষয়বস্তু নয়। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরের দিন এই নির্মল ঘোষ, নান্টু ঘোষ এবং বডিটাকে নিয়ে গিয়ে তখনও 3টে বডি বাইরে দাঁড়িয়ে সবার আগে ঢুকে গিয়ে, যেহেতু লোকাল কাউন্সিলর এবং তদানীন্তন সময়ে অত্যন্ত প্রভাবশালী, তার সবার আগে বডিটাকে জ্বালিয়ে দেওয়া হলো। বডিটাকে তার আগে পোস্টমর্টম হয়েছে কিনা, অডিও হয়েছে কিনা, ব্যাপারটা আগে প্রাইমা ফেসি দেখে, আজকে প্লেস অফ অকারেন্স প্রাইমা ফেসি দেখে, পোস্টমর্টমটাই বেআইনি ছিল। পোস্টমর্টমটা তো বেআইনি ছিল বটে, এবং সেইখানে আমি বলছি যে আবার নতুন করে যখন রিওপেন হয়েছে, এবং যেটা তুমি বললে বরুণ বিশ্বাস গোবরডাঙ্গা, এই ফাইলগুলো একটার পর একটা রিওপেন হচ্ছে। আজকে বিজেপি সরকার যদি মানে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধীরা সরকারের ভুল ত্রুটিগুলো ধরবে। আমি বিজেপি দলের মুখপত্র নই, আমি যেমন বলেছি যে বেহারা ব্রাদার্সের নামে যদি আনোয়ার খান বা যদি ফিরাদ হাকিম ক্ষমা পেয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে একই নেক্সাস, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে তৃণমূলের জন্য আমাদের দরজা খোলা থাকবে না। হঠাৎ দেখা গেল, কিন্তু শক্তিদা আপনার এই বক্তব্য কিন্তু ইনডিরেক্টলি কালীঘাট তৃণমূলেরই সমর্থনে কথা বলে। কালীঘাট তৃণমূলের সমর্থনে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরে মমতা। না, সোনিয়া একটা রাজনৈতিক দলের যদি কেউ যায়, নীলাঞ্জনও চাইছে এখন না, ববি হাকিম না, আমি বলেছি অরূপ রায় গ্রেফতার, আমি তা বলিনি, সাবানা ইয়াসমিন আমি তা বলিনি। সাবানা ইয়াসমিন, অরূপ রায় বা পুলক রায় বা ববি হাকিম বা ঋতব্রত গ্রেপ্তার হোক, আমি তা বলিনি। আমি বলেছি যে যদি কোনো কারণে দেখা যায় যে বেহেরা ব্রাদার্সের নামে, আমি বুঝতে পেরেছি আপনার এই ব্যাপারটা, যে আনোয়ার খান ছাড়া পেয়ে গেল, আনোয়ার খান সিগনেটারি অথরিটি এক্সিকিউট যারা করে, ঠিক, আরে শ্রমিক মালকে দেবে তার গ্যারান্টি কিন্তু চার্লসদা দিয়েছেন। মোটামুটি দলীয় প্রতিনিধি হিসাবে চার্লসদাও তার উত্তর দিয়েছেন এই প্রশ্নে আর অবান্তর, এবং ঝন্টুদাও বলেছেন যে এই যে বেহেরা ব্রাদার্স, এটা হচ্ছে এই যে করাপশনটা শুরু হচ্ছে এখান থেকে, এবার এদের থেকে ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু মাথা অবধি পৌঁছানো যাবে। এটা খুব স্বাভাবিক, এটা সময় বলবে। এখন রাত্রে এখানে আমি চিৎকার করে বললে তো হবে না। এখানে আমি কালীঘাটপন্থীকে সমর্থন, না, কালীঘাটপন্থী সমর্থন করছি না, না, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এখন ব্যাপার হচ্ছে কালীঘাটের মধ্যে তো অল্প কয়েকজন বিধায়ক আছে, তাতে কি হয়েছে? এখন তাতে কিছু হয়নি, আমি সেটা বলছি না, কম থাকতে পারেন, দুজন বিধায়ক, একটা সময় তো বিজেপিরও একজন বিধায়ক ছিলেন, তারপর 3 জন বিধায়ক ছিলেন, সেটা হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। এই জায়গা থেকে যদি ফিরে দাঁড়ান, আমি আসবো ঝন্টুদার গুলো বেরিয়ে গেলে আমরা খুশি, খুব ভালো হলো। মানে মমতা ব্যানার্জি যেটা পারেননি, শুভেন্দু অধিকারী সেটা করে দেখালেন। আমরা স্বীকার করছো তো? আমরা শুভেন্দু অধিকারীকে থ্যাংক ইউ বলছি যে এই ধরনের এই সমস্ত সব করাপ্টেড মালগুলো। আচ্ছা, চার্লসদা বলবেন, এরপরে চার্লসদার কাছে আসবো, কিন্তু আমরা কোথাও যেন এই ঘটনাস্থলের কি ছবি এবং লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে আমি ঝন্টুদার কাছে আসবো আরও আরেকবার, যে সেটা হচ্ছে যে সরকার যে গতিতে কাজ করছে, আমরা এই যে এতক্ষণ আরজিকর নিয়ে আলোচনা করলাম এই কারণের জন্যেই, কারণ দেখুন ঝন্টুদা, পুলিশি তৎপরতা ডিপেন্ড করে তো রাজনৈতিক দল বা প্রশাসন কি বলছে তার উপরে। আমরা একাধিক ঘটনায়, সেই দেবুদাসের খুন থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, বরুণ বিশ্বাস কত আগে চলে যাচ্ছে, বরুণ বিশ্বাস থেকে শুরু করে আমরা
একের পর এক দেখেছি যে পুলিশ কোনো কাজ করতে পারেনি, অর্থাৎ আইন কাজ করেনি, প্রশাসন কাজ করতে পারেনি। তার ফলশ্রুতি কি আজকে দিনের পর দিন করাপশন বেড়েছে? ডেফিনেটলি। দেখো 169 ধারা একটা আছে সংবিধানে, সেখানে কোনো একটা ক্যাবিনেট মিনিস্ট্রির মাথা যিনি, এক্ষেত্রে অপসারিত মুখ্যমন্ত্রী তৎকালীন ক্যাবিনেটের মাথা ছিলেন, তার নেতৃত্বে একটি রাজ্য বা একটি ক্যাবিনেট যখন চলে এবং সেই ক্যাবিনেটের কোনো একজন শাসক দলের প্রতিনিধি দুর্নীতি করলে তার রেসপন্সিবিলিটিটা চলে যায়, কালেক্টিভ রেসপন্সিবিলিটি সংবিধান বলছে সেটা মুখ্যমন্ত্রীর হয়। তাহলে মুখ্যমন্ত্রী তখন কি ছিলেন? একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে স্বাস্থ্যমন্ত্রী, তাই তো? অর্থাৎ তোমার স্বাস্থ্য দপ্তরের এশিয়ার প্রথম হাসপাতাল সরকারি সার্ভিলেন্সের মধ্যে 72 ঘন্টা কাজ করা একটি মেয়ে ডাক্তার, তিনি রেপ অ্যান্ড মার্ডার হলেন, তুমি দায়িত্ব নেবে না? তুমি খালি তোমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, তোমাদের মনে আছে? তিনি ইনসাফ চাইছিলেন, ইনসাফ চাইছিলেন তার দপ্তরের বিরুদ্ধে। দ্বিতীয়, পুলিশের স্ট্রেচারে কত ক্ষমতা ভাই! পুলিশ মন্ত্রী না চাইলে পুলিশ চুপচাপ বসতে পারে। সেদিন 14ই অগস্ট রাত জাগার সেই রাতে যেদিন এভিডেন্স ভাঙতে লুম্পেন ফ্রিঞ্জ এলিমেন্টরা ঝাঁপিয়ে পড়ল আরজি করে, সেদিন দাঁড়িয়েছিল চুপচাপ নগরপাল দুর্বিনীত গোয়েল। দুর্বিনীত গোয়েলের এতটাই ক্ষমতা, সরকার চায়নি, তারপরেও তিনি নিষ্ক্রিয় ছিলেন, মানতে পারো? সেদিন ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ছবি ক্রক করে ওই এভিডেন্সের জায়গাটায় যারা নষ্ট করতে গেছিল তৃণমূল প্রভাবিত ডাক্তাররা, বিরূপাক্ষ, অয়ন, তাদেরকে বাঁচাতে চেয়েছিল, রাজ্য সরকার চায়নি, তার বিরুদ্ধে গিয়ে। এটা হতে পারে? আরেকটা কথা যে এই যে ঘটনাগুলো তোমরা বোধহয় তুমি নিজে প্রোগ্রাম করেছো, ওয়াও মোমো, এই সরকার পতনের কিছুদিন আগে ওয়াও মোমোতে 25 জন লেবার আনন্দপুর, হ্যাঁ, সেদিন জলাভূমি ওয়েস্টল্যান্ড ধ্বংস করে তৃণমূলের মদতে যে একটার পর একটা নাজিরাবাদে ওয়াও মোমো, তারপরে যে একটা ডেকোরেশন যে 40 বছরে ফুলে ফেপে উঠছিল তৃণমূলের মদতে, এরা যখন এই ঘন্টাটা করলো, সাগরাক দারিয়ানি যিনি ওই ওয়াও মোমোর মালিক, তার সাথে মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরে বারবার দেখা গেছে, তার কেশাগ্র কেন স্পর্শ করা গেল না? একবার উত্তর দেবে? রাষ্ট্র না চাইলে পুলিশ কোনো কাজ করবে না। এক কথা, শেষ কথা, রাজ্যের তৎকালীন এখন অপসারিত মুখ্যমন্ত্রী তিনি বারবার বলতেন পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বেড়ে গেলে আমার কাছে খবর থাকে, পশ্চিমবঙ্গে একটা পাতা নড়লে আমার কাছে খবর যায়। সেই মুখ্যমন্ত্রী তার মতের বিরুদ্ধে গিয়ে আরজি করের ফাইল ধ্বংস করলো পুলিশ, এভিডেন্স সুপ্রিম কোর্ট বলেছিল এভিডেন্স ওই জায়গা প্লেস অফ অকারেন্স অল্টার্ড, সুপ্রিম কোর্ট বলেছিল, তোমার আমার কথা নয়, এখন লাইভ স্ট্রিমিং এ তোমরা দেখিয়েছিলে। ফলে নীলাঞ্জন বাবুরা বুকে হাত দিয়ে বলুন, আপনার সরকার, তার প্রধান, যার 44টা ক্যাবিনেটের দপ্তর হাইকোর্ট সুপ্রিম কোর্টের দুর্নীতি প্রমাণিত হয়েছে, এটা কোনো চ্যানেল বা বিজেপি বলেনি, তিনি কি রাজধর্ম করেছিলেন 15 বছরে? আর তিনি রাজধর্ম না করলে আজকের মুখ্যমন্ত্রী রাজধর্ম করছেন যখন, আপনারা সহযোগিতা না করে সমালোচনা কেন করছেন? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল সাজছেন কেন? শুনুন, ভালো খারাপ তৃণমূল থাকবে না, তৃণমূল দলটাই থাকবে না আপনাদের, ওটা চলে গেছে। না মানে ঝন্টুদা এক মিনিট, সুজিত বসু বা সোনা সব্যসাচী এরা গ্রেপ্তারে নীলাঞ্জন খুশি নন, উনি চাইছেন ঋতব্রত ব্র্যান্ডের কেউ, মানে অন্তত 4-5 জন গ্রেপ্তার, এই জন্য মুখ্যমন্ত্রী পেছু ঘুরছে, মানে ভাবা যায়, মানে ঝন্টুদা ভাবা যায়, আপনি একবার ভাবতে পারছেন? ঝন্টুদা, প্রশ্নটা ব্যক্তিগত হয়ে যেতে পারে, আমায় মার্জনা করবেন। আপনারা তো ভালো একটা পোস্ট হোল্ডিং করছেন, ভালো টাকা মাইনে পান, কিন্তু কত গ্রাম সোনা করতে পেরেছেন? মানে এটা একটা বড় প্রশ্ন। সেখানে সব্যসাচী দত্ত উনি নাকি 50 কেজি সোনা কিনেছেন, তার মধ্যে 10 কেজি ফিজিক্যালি, 14-15 কেজি উদ্ধার হয়েছে, 52 কেজি, আর তার 52 কেজির পেপার পাওয়া গেছে, পেপার দাদা, পেপার 52 কেজির পেপার, 52। আমি বলছি
ভাবতে পারা যায়? এই যে ঋতব্রতদের দুর্নীতি, হ্যাঁ, না এবং প্রত্যেকে শৌখিন মানে প্রত্যেকে শৌখিন। তারা রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের কবিতা পড়েছেন আর একজন করে বান্ধবীর প্রেমিকা রেখেছেন। দেবাশিস, হ্যাঁ, এই যে সোনা, এই যে আচ্ছা একটা মিনিট, আমি সবাইকে একটু থামাবো এই প্রসঙ্গে। আমি সরাসরি আবারও একবার ঘটনাস্থলে যাব, তারাতলাতে। আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ আমাদের সঙ্গে রয়েছে। দীপাঞ্জনা, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? তোমার সামনে যা দেখা যাচ্ছে একবার একটু আমার দর্শকদেরকে দেখাও। আমরা প্যানেলে রয়েছি এখন এই মুহূর্তে, হাল্লাবোল প্যানেলের এক্সটেন্ডেড পার্টে রয়েছে। কি পরিস্থিতি? একেবারে দেখো দেবাশিস, উদ্ধার কাজ চলছে, একেবারে তৎপরতার সাথে উদ্ধার কাজ চলছে। যে ছবি তোমাকে আরো একবার এই মুহূর্তে গোপাল সেন তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ, যতই রাত বাড়ছে তত কিন্তু উদ্ধার কাজ একেবারে তৎপরতার সাথে চলছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু একেবারে সেনাবাহিনী জওয়ানরা তারা ভেতরে যারা ছিলেন, মোতায়েন ছিলেন, তারা রীতিমতো এখনো ভেতরেই রয়েছেন। তার পাশাপাশি যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি একেবারে সেনাবাহিনী জওয়ান তাদেরকে এই পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং যে গোডাউন এখানে ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সেই গোডাউনের ভিতরে আপাততভাবে যাদের যাদের উদ্ধার করা হয়েছে তাদের ইতিমধ্যেই এসএস ক্যাম্প থেকে শুরু করে স্থানীয় এলাকা থেকে শুরু করে বিভিন্ন একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, একাধিক হাসপাতালে বেডের ব্যবস্থা করা হয়েছে। এবং তোমাকে যে ছবিটা আরো একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই একজন পরিবার এসছেন। যে ফ্যাক্টরিতে কাজ চলছিল, একটা সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন ছিল, আর ওটা বিল্ডিংটা ঘিরে গেছে। আর যতটা আমি শুনতে পারিছি এই বিল্ডিংটা আছে, যে কন্ট্রাক্টর ছিল ওর এখানে যে কনসুলার আছে ওর যোগাযোগ করতে থেকে মালিকের উপর ফোর্স করে কি তোমাকে এই কন্ট্রাক্টর দিকে কাজ করাতে হবে। ও কন্ট্রাক্টর আনএক্সপিরিয়েন্স ছিল। না, আমার কই ছিল না এখানে। আমার না, আমি এখানে সকালে রিস্কুর জন্য এসেছিলাম। তারপরে আমরা আমার আরো একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে যাদের যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদের আপাততভাবে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে এবং তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। ভেতরে উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত যাদের পরিবারের পরিজনরা এখানে কাজ করতেন, যাদের হদিশ পাওয়া যাচ্ছে না, রীতিমতো তাদের পরিবার থেকে এখানে এসছেন, তারা যোগাযোগ করছেন পুলিশের সাথে। তারা কোথায় রয়েছেন এখনো পর্যন্ত, আদৌ ভেতরে কারোর দেহ আজকে রয়েছে কিনা, সেই সমস্ত একেবারে খতিয়ে দেখার জন্য কিছুক্ষণ আগেই আমরা দেখেছি পুলিশ কুকুর আনা হয়েছে। তার পাশাপাশি কিন্তু একেবারে আর্মিদেরও কিন্তু কুকুর আনা হয়েছে। সেই সমস্ত কিছু দিয়ে একেবারে সম্পূর্ণভাবে তদন্ত চলছে। তুমি দেখতে পাচ্ছ এনডিআরএফেরও কিন্তু টিম ইতিমধ্যেই ভেতরে রয়েছেন, তৎপরতার সাথে কাজ করছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ইন্দ্রনীল খাঁ তিনিও কিন্তু ছিলেন, রাকেশ সিং তিনিও কিন্তু ছিলেন। ইতিমধ্যেই যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে এলাকা কিন্তু কর্ডন করে রাখা হয়েছে, কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে, অন্যদিকে কিন্তু একেবারে পুলিশ আধিকারিক তারাও কিন্তু মূলত রয়েছেন। বেশ, তার মানে এখনো দীপাঞ্জনা এখনো কেউ আটকে থাকতে পারে, সেই সম্ভাবনাটা রয়েছে এবং সেই কারণের জন্য ভেতরে যাতে ক্যাওয়াস না বাড়ে সেই কারণের জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কর্ডন করা হয়েছে, তাই কি? একেবারেই দেখো দেবাশিস, পুলিশের অনুমান এবং যারা এখানে কাজ করছে আর্মিরা, তারা বলছেন যে এখনো পর্যন্ত ভেতরে কোনো দেহ থাকতে পারে বলেই তারা মানে বুঝতে পারছেন, সেই কারণে ভেতরের কাজ একেবারে তৎপরতার সাথে উদ্ধার কাজ চলছে। আমি বুঝতে পেরেছি দীপাঞ্জনা, তুমি থাকো, অবশ্যই পরবর্তীকালে আবারও তোমার কাছে যাব, কারণ এখনো পর্যন্ত হয়তো প্রাণ আছে বা জীবিত মানুষ আছেন চাপা পড়া অবস্থায়। কাজে খুব স্বাভাবিকভাবেই তাকে উদ্ধার করবার জন্য স্লো বাট স্টেডি ওয়েতে কাজ করা হচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাবো যারা আজকে উপস্থিত ছিলেন প্যানেলে। আমাদের হাতে আর সময় নেই।